বাংলাদেশে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানকে পাশে চায়। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন। এদিন সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শফিক রেহমান। এ সময় তিনি বলেন, জনগণকে বাকরুদ্ধ করতে মিথ্যা মামলা দিয়েছিল সরকার। তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। নির্দিষ্ট পরিমাণ সাক্ষীদেরকে ডেকে এনে সাক্ষী করানো, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে এখানকার যিনি প্রধান ছিলেন তিনরাও এই সাজা দেওয়ার সাথে জড়িত ছিলেন। তা আমি আশা করব বিচার বিভাগের জন্য একটি আলাদা মন্ত্রণালয় হবে। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, সাংবাদিক শফিক রেহমানের আত্মসমর্পণ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সৌদা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, আপনি জানেন যে সাংবাদিক শফিক রেহমানকে কিন্তু আজকে আদালতে তিনি এসেছিলেন আত্মসমর্পণ করতে। এবং আপনাকে বলে রাখি যে গেল যে 5ই আগস্ট যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরেই যে নতুন রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারের ভেবে কিন্তু আইনের যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু এই ধারাবাহিকতাগুলো একের পর এক অব্যাহত রেখেই চলেছে। আপনাকে জানিয়ে রাখি যে পলাতক শেখ হাসিনার যে ছেলে যে সজীব ওয়াজেদ জয়, তাকে অপহরণ এবং হত্যা মামলার চেষ্টায় কিন্তু শফিক রহমানকে আসলে আদালতে আত্মসমর্পণ করার জন্য এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং এই মামলায় কিন্তু তার কারাদণ্ডও আসলে দেওয়া হয়েছিল। এবং আজকে সকালে যে বিষয়টা আমরা জানিয়ে রাখি যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাংবাদিক শফিক রহমানকে আত্মসমর্পণ করলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে। পরে সাংবাদিকদের তিনি বলেন এবং আওয়ামী লীগের সরকারের যে দালালি না করার কারণেই কিন্তু আসলে রাজনৈতিকভাবে তাকে মিথ্যা এবং হয়রানিকভাবে মামলা দেওয়া হয়েছে। এ সময় বিচার বিভাগের আমূল পরিবর্তন করাও কথা বলেন তার আইনজীবী। এর আগে সজীব ওয়াজেদ জয়কে যে অপহরণ এবং হত্যা মামলায় গত 17 বছরে অর্থাৎ 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে সাংবাদিক শফিক রহমান এবং আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2টি ধারায় 7 বছরের করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং এই দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামিরা হলেন জাসাজেদা মোহাম্মদ উল্লাহ, রিজভি আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া। এবং এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন শফিক রহমানের যে আইনজীবী জয়নাল আবেদিন মেজবা। তো আসলে এই আইনের পরে 1 বছর স্থগিতাদেশ করেছেন এবং 1 বছরের পরে আসলে যে এই মামলাটি আরও উত্থাপিত হবে, সেজন্য আসলে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটি বাতিল করে তাকে আসলে 1 বছরের জন্য জামিন দেওয়া হয়েছে। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাড্ডায় যে রেণু হত্যাকাণ্ড হয়েছিল শিশু অপহরণের ঘটনায়, সেটি কিন্তু আজকে রায় হওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞ বিচারক যে আদালত রয়েছেন তিনি সেখানে আবেদন করা হলেও আমাদেরকে পরবর্তী তার আইনজীবী এসে আমাদের মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে অক্টোবরের 10 তারিখে আসলে 9 তারিখে অথবা 10 তারিখে এই রেণু হত্যাকাণ্ডের মামলার রায়টি আসলে
মানে সুন্দর মানে পুঙ্খানুভাবে তদন্ত শেষে প্রতিবেদন মানে আসার পরপরই এই বিষয়টি রায় দেওয়া হবে। তো সর্বশেষ সিএমএ আদালত থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তবে কিছুক্ষণ আমরা আগে শুনেছি যে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হতে যাচ্ছে, সেই বিষয়টি আমরা হয়তো পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো। তো সৌদা, এটাই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ খবর। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট। মামলাটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সকালে এ মামলা থেকে র্যাবকে সরিয়ে দিতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত জানায়, বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমে মামলাটি তদন্ত করতে পারবে সরকার। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় সাগর রুনি খুন হন। হত্যাকাণ্ডে রুনির ভাই শেরেবাংলা থানায় মামলা করেন। মামলার পর শেরেবাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 3 দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের ব্যর্থতার পর মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয় 2012 সালের 18 এপ্রিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। ডিবি জানিয়েছে, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর। 1986 সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল সহ সাম্প্রতিক গণপিটুনিতে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, নতুন বাংলাদেশে সকল ধর্মের ও সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নেবে। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, গণবিপ্লবের পরে মানুষের যে উচ্ছ্বাস, তার জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য। ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে ফেঁপে উঠেছে উত্তরের নদ নদীগুলো। তিস্তা, ঘাঘর, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদী বিধৌত রংপুর অঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপদসীমা উপচে নদী তীরবর্তী চরাঞ্চল ঢুকে পড়েছে। স্বল্পমেয়াদী বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উঠতি আমন ধান ও শীতকালীন শাক সবজির ক্ষেতসহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ নদীর কুল ঘেঁষা চর ও চর দ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন প্রতিনিধি লতিফুল রহমান লিঙ্কন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে উত্তর অঞ্চলের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তো পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই অঞ্চলের এবারে কিন্তু তৃতীয় দফায় বন্যা কিন্তু হচ্ছে। এই তৃতীয় দফা বন্যায় বিশেষ করে চর অঞ্চল ও নিম্ন অঞ্চলের যে আমন চাষ আছে, সেই আমন চাষিদের কপালে কিন্তু অনেকটা দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কৃষকরা যেটি জানিয়েছে যে এবারের বন্যার যে নদী দিয়ে পানি আসতেছে, সেই পানিটা কিন্তু অনেকটা ঘোলা পানি। এই ঘোলা পানি কিন্তু ফসলি জমির উপর দিয়ে প্রবাহিত হলে কিন্তু ফসলের মারাত্মক ক্ষতি হবে। তো কুড়িগ্রামে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু গতকাল থেকে কিন্তু নদ নদীর পানি অনেকটা কমতে শুরু করেছে। কুড়িগ্রামে কিন্তু নদ নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কয়েকটি বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে কুড়িগ্রামে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে নদ নদীর পানিগুলো একদম কমে যাবে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো স্বেচ্ছাশ্রমে মেরামত করছে গ্রামবাসী। সরকারি সহায়তার আশায় না থেকে নিজেদের উদ্যোগেই করে যাচ্ছেন কাজ। বিষয়টিকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় সড়ক বিভাগ। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। এবারের বন্যায় ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম উপজেলার 3টি ইউনিয়ন ও পৌরসভার গ্রামীণ সড়কগুলো। মানুষের হাঁটাচলা ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বেশ কিছু সড়ক। তবে থেমে থাকেননি পরশুরামের মানুষ। নিজ উদ্যোগে সবাই টাকা সংগ্রহ করে ভাড়ায় এনেছেন একটি এক্সকাভেটর মেশিন। নিজ এলাকার সড়ক সংস্কারে কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন 70 বছরের বৃদ্ধ থেকে শুরু করে 10 বছরের শিশু। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে। পরিদর্শন করে সরকারের যে বরাদ্দ এবং যে রাস্তাঘাটের ব্যবস্থা করা সেটা উনি অতি দ্রুত করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। শুধু এটা না, আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক সহ আমরা বাজার মনিটরিং সহ আনুষঙ্গিক কাজগুলো ছাত্র শিবির করিয়েছে। বন্যার পানি শুকানোর পর একের পর এক সড়কগুলো স্বেচ্ছাশ্রমে মেরামতে নেমেছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। ইউএনও মহোদয়ের কাছে আমরা যাওয়ার পরে উনি বলল যে এই রাস্তা নির্মাণ করতে হলে আমাদের সময় লাগবে, আপনারা হাঁটা চলার জন্য এলাকাবাসীর উদ্যোগে যদি আপনার সম্ভব হয় হাঁটা চলার জন্য একটু ব্যবস্থা করেন। তখন আমি আমার এলাকার কিছু ভাইদের সাথে পরামর্শ করে আমি উদ্যোগ নেই। গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলজিডি প্রকৌশলী জানান, সড়কগুলো স্থায়ী সমাধানের জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রোডগুলোকে আমরা মেরামত করার জন্য হেডকোয়ার্টারে অবগত করেছি। পরবর্তীতে বরাদ্দ পাওয়ার সাপেক্ষে দ্রুত কাজটি শুরু হবে। দ্রুত সরকারি বরাদ্দে স্থায়ী সমাধানে সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পতেঙ্গা বন্দরের ডলফিন জেটির অদূরে বাংলার জ্যোতি নামের একটি জাহাজে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সকাল 11টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের 8টি গাড়ি পাঠানো হয়। এছাড়া নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নেভাতে কাজ করছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। বাংলার জ্যোতি ট্যাঙ্কারটি জাহাজটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পুরনো জাহাজ।